সিরিয়ায় আসাদ শাসনের পতন হয়েছে। হাফেজ আল-আসাদ ১৯৭১ সালে ক্ষমতায় আসেন এবং কঠোর নিয়মে সিরিয়া শাসন করেন। এরপর তার ছেলে বাশার ক্ষমতা গ্রহণ করেন এবং দীর্ঘ গৃহযুদ্ধ থেকে বেঁচে যান। এই যুদ্ধে তিনি বিষাক্ত গ্যাস এবং ব্যারেল বোমার মতো নিষ্ঠুর উপায় ব্যবহার করে হাজার হাজার নিজ দেশের নাগরিককে হত্যা করেছিলেন। মাত্র ১১ দিন আগে তিনি একটি ব্যর্থ রাষ্ট্রের কিছু অংশ নিয়ন্ত্রণ করতেন। তারপর হঠাৎ বিদ্রোহীরা আলেপ্পোতে আকস্মিক আক্রমণ চালায়। কয়েকদিনের মধ্যে তারা হামা, তারপর হোমস দখল করে। শনিবার রাতে যখন তারা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়, আসাদ পালিয়ে যান। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সিরিয়ার জনগণ কয়েক দশক ধরে আসাদের শাসনের নিপীড়ন সহ্য করেছে এবং লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হিসেবে দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেছে। তবে সিরিয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কিভাবে আসাদ শাসন এত দ্রুত ভাঙল? এরপর কি ঘটবে? Shah neighborhood of Aleppo under heavy government fire. সিরিয়ার গৃহযুদ্ধ ২০১১ সালে শুরু হয়, যখন আসাদের বিরুদ্ধে প্রতিবাদকারীরা আন্দোলন শুরু করে। কিন্তু ২০২০ সালের মধ্যে এটি তথাকথিত কি জমে থাকা সংঘাতে পরিণত হয়। ৫টি প্রধান গোষ্ঠী তৈরি হয়েছিল, তবে তাদের মধ্যে লড়াই বন্ধ হয়ে যায়। উত্তরের একটি বিদ্রোহী জোট কিছু এলাকা নিয়ন্ত্রণ করে। তাদের উপরে তুরস্ক সমর্থিত মিলিশিয়ারা ছিল এবং পূর্বে কুর্দি নেতৃত্বাধীন দলগুলো। দক্ষিণ পূর্বে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসের কিছু অবশিষ্টাংশ রয়ে যায়। বাকি অঞ্চল আসাদের শাসনের অধীনে ছিল, তবে এটি আসলে ইরান এবং রাশিয়ার উপর নির্ভরশীল। আসাদ নিজে একটি সেনাবাহিনী রাখলেও সেটি দুর্নীতিগ্রস্ত এবং দুর্বল হয়ে পড়েছিল। তার শাসনের মূল শক্তি ছিল ইরান ও রাশিয়া। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইরান এবং রাশিয়া আসাদকে সমর্থন দিয়েছিল। ইরান তার নিয়ন্ত্রিত মিলিশিয়া দিয়ে আসাদের পক্ষে লড়াই করেছিল। রাশিয়া বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়ে এবং সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন করে আসাদকে সহায়তা করেছিল। তবে ২০২৩ সালে একটি ঘটনা ঘটে যা আসাদের পতনের সূচনা করে। অক্টোবর ৭ তারিখে ইরান সমর্থিত হামাস ইসরায়েলে আক্রমণ চালায়। ইসরায়েল শুধু হামাস নয়, সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া এবং এমনকি ইরানকেও লক্ষ্য করে আক্রমণ করে। এতে ইরান ও তার মিত্রদের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে। রাশিয়া, যা ইউক্রেনে তার সামরিক বাহিনী ব্যস্ত রেখেছে, আসাদকে সাহায্য করতে পারে না। এ সুযোগে বিদ্রোহীরা আলেপ্পোতে আসাদের সেনাবাহিনীকে পরীক্ষা করার চেষ্টা করে। Celebrating their victory, rebel fighters are in the streets of Aleppo. The Syrian government clearly abandoned both weapons and ammunition in a hurry. রাশিয়া এবং ইরান কেউই ইনভলভমেন্ট নিতে ইচ্ছুক ছিল না। আসাদ একা ছিলেন এবং তার সৈন্যরা এটি জানত। অনেক সৈন্য রিপোর্টেডলি তাদের সামরিক পোশাক পরিবর্তন করে পালিয়ে গিয়েছে। যখন তার সেনাবাহিনী ভাঙতে শুরু করে, আসাদ বিমানবন্দরে যান, যেখানে তিনি এবং তার পরিবার একটি বিমানে উঠে মস্কো পালিয়ে যান। বিশ্বের অন্যতম শাসন ব্যবস্থার পতন ঘটল। এটি আবু মুহাম্মদ আল জোলানি, যে রবিবার দামেস্কে পৌঁছেছেন। তিনি হাজাত তাহরির আল-শাম হেটস গোষ্ঠীর নেতা, যে বিদ্রোহী গোষ্ঠী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল এবং যারা এখন ক্ষমতা গ্রহণের জন্য সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হল, তারা কারা? যখন সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়, জোলানি জাবহাত আল-নুসরা নামক একটি গোষ্ঠী গঠনে সাহায্য করেছিলেন। তারা ইসলামপন্থী চরমপন্থী ছিল, যারা সিরিয়া একটি ইসলামিক খিলাফতে পরিণত করতে চেয়েছিল। জোলানি প্রথমে অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর সাথে জোট বাঁধেন, আল কায়েদা এবং তার সহযোগী আইএসআইএস এর সাথে। এরপর ২০১৬ সালে তিনি একটি নতুন গোষ্ঠী গঠন করেন, যার তিনি দাবি করেন যে এটি আল কায়েদার সাথে যুক্ত নয়। ১ বছর পরে তিনি অন্যান্য অলেজলি মধ্যপন্থী গোষ্ঠীর সাথে মিলেটস গঠন করেন। আজকাল এটি নিজেকে একটি স্বাধীন সংগঠন হিসেবে পরিচয় দেয়, যার কোনো সংগঠন বা দলের সঙ্গে সম্পর্ক নেই, আল কায়েদা বা অন্যরা। তবে যুক্তরাষ্ট্র এটিকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। ১ সপ্তাহ আগে সিএনএন জোলানিকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেছিল,
What is HTS right now? Hayat Tahrir al-Sham is one of the factions in the region. Now we're talking about a larger project. We're talking about building Syria. No one has the right to erase another group. There must be a legal framework that protects and ensures the rights of all. তিনি পাবলিকলি বলেছেন যে তিনি সিরিয়ার সংখ্যালঘুদের যেমন খ্রিস্টান এবং কুর্দিদের রক্ষা করতে চান, কিন্তু জোলানি যদি ক্যাপিটাল নিয়ন্ত্রণ করেন তাহলেও তিনি পুরো দেশ নিয়ন্ত্রণ করতে কঠিন সময় কাটাবেন। উত্তরে একটি বিদ্রোহী গোষ্ঠীর জোট, যা সিরিয়ান ন্যাশনাল আর্মি নামে পরিচিত। তাদের বিভিন্ন আদর্শ আছে। কিছু গোষ্ঠী তুরস্কের সরকারের সাথে যুক্ত, আর কিছু এখনও একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যা শরিয়া আইন দ্বারা শাসিত হবে। এছাড়া উত্তরাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠীগুলি তাদের স্বশাসন ছাড়তে চায় না। কুর্দিরা একটি জাতিগত গোষ্ঠী যারা দীর্ঘ দশক ধরে সিরিয়ার সরকারের অধীনে নির্যাতিত হয়েছে এবং তাদের এলাকা একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মূল্যায়ন করে। অনেকে আলাওয়ি, আরেকটি সম্প্রদায়, আসাদের সমর্থক ছিল এবং বিদ্রোহীদের শাসন মেনে নাও নিতে পারে এবং আইএসআইএস অস্থিতিশীলতার সুযোগ নিতে পারে শক্তি পুনর্দখল করার জন্য। আসাদের শাসনের কিছু উপাদানও অবশিষ্ট আছে, কিন্তু কিছু মনে হয় যে তারা খোলামেলা মনোভাব পোষণ করছে। তার প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন তিনি প্রস্তুত সরকার বিদ্রোহীদের হাতে তুলে দিতে এবং তাদের সাথে মিলে একটি নতুন সরকার গঠনের jন্য কাজ করতে। এই গোষ্ঠীগুলির ক্ষমতার জন্য লড়াই করার সময় এখন। Yani amacı da tüm kesimleriyle Suriye halkının refahı ve তুরস্ক আসাদের পতন থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে। এটি ৩ মিলিয়নেরও বেশি সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দিচ্ছে এবং একটি বন্ধুত্বপূর্ণ সিরিয়া তুরস্ককে তাদের বাড়ি পাঠানোর সুযোগ দিবে। অতিরিক্তভাবে তুরস্ক যে মিলিশিয়াগুলিকে সমর্থন দেয় সেগুলি তুরস্ককে প্রভাব বিস্তার করার সুযোগ দেবে এবং কুর্দি গোষ্ঠীগুলিকে আক্রমণ করতে আরও মুক্ত থাকবে, যেগুলিকে তুরস্ক সন্ত্রাসী হিসেবে মনে করে। এমনকি আসাদ পালানোর পর রিপোর্টে উঠে আসে তুরস্কের সমর্থিত মিলিশিয়াগুলি কুর্দি শহরগুলিতে হামলা করছে, কিন্তু ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাদ ছাড়া ইরান সিরিয়াকে একটি বাফার হিসেবে ব্যবহার করতে পারবে না নিজের এবং ইসরায়েলের মধ্যে। এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হেজবুল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যান্য দেশগুলো অপেক্ষা করার মনোভাব পোষণ করছে। The peaceful relations with the new forces emerging in Syria, that's our desire. But if we do not, we'll do whatever it takes to defend the state of Israel. ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় সৈন্য মোতায়েন করেছে এবং দাবি করেছে যে তারা অস্ত্রাগারের উপর বিমান হামলা করেছে। এটি আসাদের বিরোধিতা করেছিল, কিন্তু এটি একটি ইসলামিক শাসন ব্যবস্থা চায় না, যেটি আরও শত্রুতাপূর্ণ হতে পারে। এমনকি এই আরব দেশগুলোও চায় না সিরিয়ার বিদ্রোহীদের সফলতা তাদের নিজেদের দেশে বিদ্রোহের উৎসাহ সৃষ্টি করুক। অবশ্যই তাদের মধ্যে কেউই চায় না সিরিয়া আরেকটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধে পতিত হোক। আরও বড়ভাবে দেখলে রাশিয়া মধ্যপ্রাচ্যে তার একটি গুরুত্বপূর্ণ মিত্র হারিয়েছে এবং সিরিয়ায় তার সামরিক ঘাঁটি হারানোর ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রেরও একটি ঘাঁটি রয়েছে যা তারা আইএসআইএস বিরুদ্ধে যুদ্ধ করতে ব্যবহার করে। রবিবার প্রেসিডেন্ট জো বাইডেন সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য একটি খসড়া পরিকল্পনা ঘোষণা করেছেন, কিন্তু আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রকে সিরিয়ার সাথে কোনো সম্পর্ক রাখা উচিত নয় এবং এটি সবকিছু নিজেদের মতো ঘটতে দিতে হবে। সিরিয়ার পরবর্তী অধ্যায়টি এখনও গঠন হতে শুরু করেছে। এই গোষ্ঠী এবং বিদেশি শক্তিগুলির মধ্যে শান্তিপূর্ণ সমন্বয় একটি বিশাল চ্যালেঞ্জ হবে, কিন্তু আপাতত সিরিয়ার মানুষ দেশজুড়ে রাস্তায় বেরিয়ে এসেছে এমন একটি সাধারণ বাস্তবতা উদযাপন করতে, যে তারা অন্তত কিছুটা সুযোগ পেয়েছে।